নমস্কার, আমি সায়নী। আপনারা দেখছেন বিশ্ব দর্পণ। একটা প্রশ্ন করি, 12ই আগস্ট রাতে আপনি যখন ঘুমোচ্ছিলেন ঠিক তখনই দেশের 14টি রাজ্যে একসাথে অভিযান শুরু হয়েছিল। কেন জানেন? কারণ স্বাধীনতা দিবসের আনন্দে ডুবে থাকা এই দেশটাকেই রক্তে ভাসিয়ে দেওয়ার ছক কষা হয়েছিল। আপনি যখন তেরঙ্গা হাতে সেলফি তোলার প্ল্যান করছিলেন তখন সীমান্তের ওপারে বসে একজন লোক নাম শাহজাদ ভাট্টি আপনারই দেশের কিছু যুবককে দিয়ে গ্রেনেড, আইইডি আর দেশি বিদেশি অস্ত্র ছড়িয়ে দেওয়ার নীল নকশা তৈরি করছিল। 253 জন গ্রেপ্তার, 80-র বেশি এফআইআর, 14টি রাজ্য, একটাই লক্ষ্য 15ই আগস্টের আগেই দেশকে অস্থির করে তোলা। এই ষড়যন্ত্র যদি একদিন আগে ধরা না পড়তো তাহলে আজ আপনি আমি হয়তো অন্য কোনো খবর দেখতাম, কফিনের খবর। তাই সহজ প্রশ্নটা, আপনারা কি জানেন আপনার দেশ আপনাকে বাঁচাতে 12ই আগস্ট রাতেও যুদ্ধ করেছে? চলুন আজকের এই ভিডিওতে জানবো কারা এই শাহজাদ ভাট্টি, কিভাবে আমাদের দেশের ভেতরেই তৈরি হচ্ছিল এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র, আর কেন প্রতিটা ভারতীয়ের এই গল্পটা জানা উচিত। আমরা যখন নিজেদের রোজগার জীবনে ব্যস্ত, অফিস, পরীক্ষা, সংসার, ঠিক তখনই দেশের সীমান্তের বাইরে বসে কিছু মানুষ প্রতিদিন একটাই স্বপ্ন দেখে, ভারতকে অস্থির করার স্বপ্ন। আর এই স্বপ্নের সবচেয়ে বিপজ্জনক কারিগরদের একজন হলো পাকিস্তান ভিত্তিক আইএসআই সমর্থিত গ্যাংস্টার সন্ত্রাসী শাহজাদ ভাট্টি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে সামনে এসে ঘোষণা করেছেন যে এই নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে এবং 200-র বেশি অপারেটিভকে গ্রেপ্তার করে তাদের নাশকতামূলক পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়েছে। এটা কোনো সাধারণ পুলিশি অভিযান নয়, এটা ছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং রাজ্য পুলিশের মধ্যে রিয়েল টাইম তথ্য আদান প্রদানের মাধ্যমে চালানো এক নিখুঁত সমন্বিত অভিযান। ভাবুন তো, 14টি রাজ্যে একই রাতে একই সাথে অভিযান চালানো কতটা কঠিন। একটুও তথ্য ফাঁস হলে পুরো অপারেশন ভেস্তে যেতে পারত, কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থাগুলো নীরবে নিখুঁতভাবে সেই কাজটা করে দেখিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতি অনুযায়ী শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক শুধু একটা সাধারণ চোরাচালান চক্র নয়, এটা গ্রেনেড হামলা, আইইডি বিস্ফোরণ, পেট্রোল বোমা হামলা এবং লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ছিল। এই নেটওয়ার্ক স্থানীয় লোকজনকে টাকার বিনিময়ে ব্যবহার করত পুলিশ স্টেশন, প্রতিরক্ষা স্থাপনা এবং ধর্মীয় স্থানে নজরদারি করানোর জন্য, এমনকি গোপন সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনার শহরের কোনো থানা, কোনো মন্দির বা মসজিদ, কোনো সামরিক এলাকা কি এই তালিকায় ছিল? আমরা জানি না, কিন্তু জানার দরকারও নেই যে ঠিক কোথায় ছিল। দরকার শুধু এটা বোঝার যে বিপদ কতটা কাছে চলে এসেছিল। 12ই আগস্ট রাতে যে অভিযান চালানো হয় তাতে মোট 253 জনকে আটক করা হয় 14টি রাজ্য থেকে। সবচেয়ে বেশি ধরা পড়েছে উত্তরপ্রদেশ থেকে 62 জন, তারপর হরিয়ানা থেকে 52 জন, দিল্লি থেকে 51 জন, পাঞ্জাব থেকে 44 জন, রাজস্থান থেকে 15 জন, মহারাষ্ট্র থেকে 8 জন, উত্তরাখণ্ড থেকে 5 জন, বিহার, গুজরাট আর কর্ণাটক থেকে 3 জন করে, আর জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, তেলেঙ্গানা ও কেরালা থেকে 2 জন করে ধরা পড়েছে। ভাবুন, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, দেশের প্রায় প্রতিটা কোণে এই নেটওয়ার্কের শিকড় ছড়িয়ে গিয়েছিল। এটা আর কোনো সীমান্ত সমস্যা নয়, এটা গোটা দেশের নিরাপত্তার প্রশ্ন। 80-রও বেশি এই এফআইআর দায়ের করা হয়েছে ইউএপিএ, বিএনএস, অস্ত্র আইন, এনডিপিএস আইন এবং বিস্ফোরক পদার্থ আইনের অধীনে। যে অস্ত্র এবং সরঞ্জাম উদ্ধার হয়েছে তা শুনলে গা শিউরে ওঠে। পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরি, সিলমোহরযুক্ত হ্যান্ড গ্রেনেড, আইইডি, বিদেশি পিস্তল, জীবন্ত কার্তুজ আর গুপ্তচর বৃত্তির জন্য ব্যবহৃত সিসিটিভি ক্যামেরা। একবার ভাবুন, পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি গ্রেনেড আপনার শহরের কোনো গলিতে লুকিয়েছিল। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা বাস্তব। আর এই বাস্তবতাটাই আমাদের ঘুম ভাঙানোর জন্য যথেষ্ট হওয়া উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই অভিযানের সময়টা কেন বেছে নেওয়া হলো? কারণ গোয়েন্দা সূত্রে খবর ছিল যে স্বাধীনতা দিবসের আশেপাশে এই নেটওয়ার্ক কোনো বড়সড় নাশকতামূলক কার্যকলাপ চালানোর পরিকল্পনা করছিল। অর্থাৎ 15ই আগস্ট যখন গোটা দেশ তেরঙ্গা উড়িয়ে উৎসবে মাতোয়ারা, ঠিক তখনই এই চক্র হয়তো এমন কিছু ঘটাতে চেয়েছিল যা পুরো জাতিকে স্তব্ধ করে দিত। কিন্তু আমাদের নিরাপত্তা বাহিনী 3 দিন আগেই সেই স্বপ্নকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। এই শাহজাদ ভাট্টি নামটা কিন্তু আজ প্রথম শোনা যাচ্ছে না। এই লোকটার একটা দীর্ঘ রক্তাক্ত ইতিহাস আছে। জাতীয় তদন্ত সংস্থার তদন্ত অনুযায়ী 2025 সালের মার্চ মাসে পাঞ্জাবের জালেন্দারে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রজার সান্ধুর বাড়িতে যে গ্রেনেড হামলা হয়েছিল তার পেছনে ছিল এই শাহজাদ ভাট্টির হাত। 2026 সালের এপ্রিলে এনআইএ তাকে পলাতক আসামি হিসেবে চার্জশিট দিয়েছে। শুধু তাই নয়, হরিয়ানার সিরসায় মহিলা থানায় 2025 সালের নভেম্বরে যে বিস্ফোরণ ঘটে তার মূল চক্রান্তকারীও এই ভাট্টি বলে এনআইএ তদন্তে উঠে এসেছে। এই মামলায় 2026 সালের মে মাসে 9 জনকে চার্জশিট দেওয়া হয়, যার মধ্যে ভাট্টি নিজে এবং সোহেল আহমেদ ওরফে সোহেল বালোচ নামে আরেকজন পাকিস্তান ভিত্তিক
হ্যান্ডেলারও ছিল। আর তালিকা এখানেই শেষ নয়। হরিয়ানার আম্বালায় বলদেবনগর থানায় 2026 সালের জানুয়ারিতে বিস্ফোরণ ঘটে, তার সাথেও একই নেটওয়ার্কের যোগসূত্র পাওয়া গেছে। একজন মানুষ, একটা নেটওয়ার্ক, আর তার হাতে বারবার রক্তাক্ত হয়েছে আমাদের নিজের মাটি। থানা, পুলিশ, সাধারণ মানুষ কাউকে ছাড় দেয়নি এই চক্র। গোয়েন্দা তত্ত্ব বলছে এই ভাট্টি দুবাই কেন্দ্রিক এক গ্যাংস্টার থেকে সন্ত্রাসী অপারেটিভে পরিণত হয়েছে। আর এই ভারত কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণই গ্রুপের সাথে তার পুরনো প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। এই আন্ডারওয়ার্ল্ড সংযোগী তাকে অস্ত্র আর অর্থের যোগান দিতে সাহায্য করেছে বলে মনে করা হচ্ছে। এখন ভাবুন, একজন মানুষ যে নিজে কখনো ভারতের মাটিতে পা রাখেনি, শুধু সীমান্তের ওপারে বসে কিভাবে আমাদের নিজেদের দেশের যুবকদের হাতিয়ার বানিয়ে একের পর এক হামলা চালিয়ে গেছে। এই প্রশ্নটা আমাদের প্রত্যেকের মনে গেঁথে রাখা দরকার। আর সবচেয়ে ভয়ঙ্কর শক্তিটা কি জানেন? শাহজাদ ভাট্টি নিজে কখনো ভারতে আসেননি, তার দরকারও পড়েনি, কারণ তার হাতিয়ার ছিল আপনার আমার হাতে থাকা এই মোবাইল ফোন। তদন্তকারীরা বলেছেন ভাট্টি এবং তার সহযোগীরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করে ভারতীয় যুবকদের খুঁজে বের করত, তাদের সাথে যোগাযোগ তৈরি করত, ধীরে ধীরে তাদের উগ্রপন্থার দিকে ঠেলে দিত। কাউকে দেওয়া হতো মোটা অঙ্কের টাকার লোভ, কাউকে বিদেশে, বিশেষ করে আমেরিকায় সেটেল করে দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি। ফেসবুক, টেলিগ্রাম, বিভিন্ন এনক্রিপ্টেড চ্যানেল, এগুলোই হয়ে উঠেছিল সেই গোপন ক্লাসরুম, যেখানে বেকারত্বে হতাশ, দিশেহারা তরুণদের মগজ ধোলাই করা হতো। প্রথমে সামান্য অনুরোধ, এই জায়গায় একটা ছবি তুলে পাঠাও, তারপর একটু বড় কাজ, এই থানার সামনে ঘুরে এসো। এভাবেই ধাপে ধাপে একজন সাধারণ যুবককে বানিয়ে ফেলা হতো একজন অপরাধীর হাতিয়ার। এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসে, আমাদের দেশের তরুণ প্রজন্ম কি এতটাই অসহায়, এতটাই একা, যে একটা ফেক আইডি আর সামান্য টাকার লোভে নিজের মাতৃভূমির বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে রাজি হয়ে যায়? এই প্রশ্নের উত্তর শুধু সরকারের কাছে নেই, উত্তর খুঁজতে হবে আমাদের পরিবার, সমাজ, প্রতিবেশী হিসেবে। যখন পাশের বাড়ির ছেলেরা হঠাৎ করে অচেনা মানুষের সাথে রাতভর চ্যাট করে, যখন হঠাৎ করে তার হাতে অস্বাভাবিক টাকা আসে, যখন সে হঠাৎ কোনো নির্দিষ্ট এলাকা নিয়ে অতিরিক্ত কৌতূহল দেখায়, তখন কি আমরা লক্ষ্য করি নাকি চোখ বন্ধ করে থাকি? কিন্তু এই অন্ধকার গল্পের মধ্যেও একটা আলো আছে, আর সেই আলোর নাম আমাদের নিরাপত্তা বাহিনী। আজকে ভারত আর আগের মতো নেই। আজকের ভারত জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী, অর্থাৎ একটা রক্তবিন্দু পড়ার আগেই, একটা প্রাণ হারানোর আগেই শত্রুর ষড়যন্ত্র চূর্ণ করে দেওয়া। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এই অভিযানকে দেশের সন্ত্রাস বিরোধী প্রস্তুতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে বর্ণনা করেছেন। কিন্তু একটু ভাবুন তো, এই 253 জনকে ধরার পেছনে কতজন মানুষ কতগুলো রাত না ঘুমিয়ে কাজ করে গেছে? গোয়েন্দা বিভাগের সেই অফিসার যিনি মাসের পর মাস একটা ফোন নাম্বারের পেছনে লেগে থেকেছেন, সেই কনস্টেবল যিনি রাত 3টের অন্ধকারে গলিতে অভিযান চালিয়ে গিয়েছেন, সেই বিশ্লেষক যিনি হাজার হাজার ডেটা পয়েন্ট মিলিয়ে বের করেছেন পরবর্তী টার্গেট কোথায়। এদের নাম কোনোদিনও খবরের কাগজের প্রথম পাতায় আসবে না, এদের ছবি কোনো পুরস্কার মঞ্চেও উঠবে না, কিন্তু এই মানুষগুলোর নীরব পরিশ্রমের ওপর দাঁড়িয়েই আজ আপনি আমি নিশ্চিন্তে ঘুমোতে পারি। স্বরাষ্ট্র মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে, সীমান্ত পারের সন্ত্রাসের বিরুদ্ধে এই সমন্বিত অভিযান চলতেই থাকবে। দেশ জুড়ে এই ধরনের নেটওয়ার্ক ভেঙে ফেলার লড়াই থামবে না। এই মুহূর্তে এই ভিডিও দেখার সময়ও হয়তো দেশের কোথাও কোনো জওয়ান, কোনো গোয়েন্দা অফিসার নীরবে দায়িত্ব পালন করে চলেছেন। তাদের প্রতি একটা মুহূর্তের নীরব শ্রদ্ধা কি আমরা জানাতে পারি না? এখন আসুন একটা কঠিন প্রশ্ন নিজেদের করি, আমরা কি শুধুই 15ই আগস্ট আর 26শে জানুয়ারিতে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে তেরঙ্গা লাগিয়ে জয় হিন্দ লিখেই দেশপ্রেম দেখাই, নাকি বছরের বাকি 363 দিনও আমাদের চোখ কান খোলা থাকে? দেশের নিরাপত্তা কি শুধু সীমান্তে দাঁড়িয়ে থাকা জওয়ানের একার দায়িত্ব, নাকি আমাদের প্রতিটা সাধারণ নাগরিককে চোখ কান খোলা রাখাটাও একটা কর্তব্য? সোশ্যাল মিডিয়ায় যদি কোনো দেশ বিরোধী প্ররোচনা দেখেন, যদি কোনো সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করেন, তাহলে সেটা রিপোর্ট করার সাহস কি আমাদের আছে? আমাদের পরিবারের কোনো তরুণ যদি হঠাৎ অচেনা পথে হাঁটতে শুরু করে, তাহলে তাকে সময় মতো সঠিক পথ দেখানোর কি দায়িত্ব আমরা নিতে রাজি? মনে রাখবেন, শাহজাদ ভাট্টির মতো চক্রান্তকারীরা বারবার আসবে, নতুন নাম নিয়ে, নতুন কৌশল নিয়ে, নতুন প্রলোভন নিয়ে। কিন্তু যদি আমরা দেশের প্রতিটা পরিবার, প্রতিটা প্রতিবেশী, প্রতিটা তরুণ সজাগ থাকি, তাহলে এই ধরনের চক্র মাথা তোলার আগেই ভেঙে পড়বে। আজ এই মুহূর্তে একটা সত্যি স্বীকার করে নেওয়া দরকার, আমরা যে স্বাধীনতা প্রতিদিন নিঃশ্বাসের মতো সহজে ভোগ করি, সেই স্বাধীনতা রক্ষা করতে প্রতিটা রাতে কেউ না কেউ জেগে থাকে। শাহজাদ ভাট্টির মতো নাম আসবে যাবে, কিন্তু ভারতের একতা,
ভারতের গোয়েন্দা শক্তি আর প্রতিটা সাধারণ ভারতীয়র বুকে জ্বলে থাকা দেশপ্রেমের আগুন, এই তিনটে মিলেই যে কোনো ষড়যন্ত্রকে ছাই করে দেওয়ার ক্ষমতা রাখে। তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, শুধু পতাকা ওড়াবেন না, দেশকে চিনুন। শুধু স্লোগান দেবেন না, চারপাশে চোখ রাখুন। শুধু গর্ব করবেন না, দায়িত্ব নিন। কারণ প্রকৃত দেশপ্রেম কোনো একদিনের অনুষ্ঠান নয়, এটা প্রতিদিনের সচেতনতা, প্রতিদিনের দায়িত্ববোধ। জাগো ভারত, নিজের দেশকে চিনুন, শত্রু চক্রান্ত চিনুন, আর গর্বের সাথে বলুন, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।